বন্ধুরা নমস্কার, যত্র খুলুন খা। বন্ধুরা, আজকে বিরোধী জোট কেমন হতে পারে 2028 সালের বিধানসভা নির্বাচনে সে নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে দিই, এই যে আলোচনাটা করব এটা মাথায় রাখবেন যে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জোট ঠিক করছি না, কার সঙ্গে কার জোট হবে তা এই ভিডিও দেখে ঠিক হবে না। এখানে শুধু আলোচনা করছি, সম্ভাব্যতা নিয়ে কথাবার্তা বলছি। এই কারণে যেরকমটা বলছি সেরকমটা হতেও পারে, নাও হতে পারে। হওয়ার সম্ভাবনা আছে বলেই বলছি। কেন আছে, কি আছে, সেগুলি তো আগে যত দিন যাবে তত হয়তো মানুষ বুঝতে পারবে। গতকালের ভিডিওতে বলেছিলাম তীব্রামথা এবং বিজেপির মধ্যে জোট হলে তার কি কমপ্লিকেশন হবে সেগুলি নিয়ে বলেছিলাম। আজকে বলবো বিরোধী জোটটা 2028-এর বিধানসভা নির্বাচনে কিরকম হতে পারে, আদৌ জোট হবে কিনা। এখন যখন বিরোধী জোট নিয়ে কথা বলি তখন প্রাথমিকভাবে কয়েকটা জিনিস মাথায় আসে, সবার মাথায় আসে। একটা হলো কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে জোট হবে কিনা। দ্বিতীয়ত হলো কংগ্রেস এবং তীব্রামথার মধ্যে জোট হবে কিনা। তৃতীয়ত হলো কংগ্রেস, সিপিএম এবং তীব্রামথার মধ্যে জোট হবে কিনা। যেহেতু তিনটি বড় দল, অন্য কোনো বড় দল এই মুহূর্তে মানুষের চিন্তা চেতনার মধ্যে নাই, মানে বিজেপিকে বাদ দিলে আর কি, অন্য কোনো বিরোধী দল ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে প্রভাবশালী না যে তাকে নিয়ে আলোচনা করতে হবে এই ভিডিওতে। এই কারণে বিরোধীদের দিকে তাকালে পরে এই তিনটি দল নিয়ে আলোচনা করা। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে কি জোট হতে পারে, আপনাদের মধ্যে একটা অংশ বলবেন যে হ্যাঁ হতে পারে, আর একটা অংশ বলবেন যে না, হওয়ার সম্ভাবনা নাই 23-এর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে। আমি যদি জিজ্ঞেস করি কংগ্রেস এবং তীব্রামথার মধ্যে জোট হতে পারে কি, আপনাদের মধ্যে কেউ বলবেন যে হ্যাঁ হতে পারে। কি কারণে হতে পারে আপনারা তার যুক্তিও দেখাবেন। আবার কেউ কেউ বলবেন যে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন সম্ভাবনা নাই তাও আপনাদের মতন করে যুক্তি দিয়ে আপনারা বুঝিয়ে দেবেন। এবার যদি সিপিএম তীব্রামথার কংগ্রেসের মধ্যে জোট হতে পারে কিনা সেইটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই এটাকে অসম্ভব বলে বলবেন। ম্যাক্সিমাম লোকই বলবেন যে না, এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি সম্ভাবনা থাকতো তাহলে 2023-এর বিধানসভা নির্বাচনে হয়ে যেত। যেহেতু তখন হয়নি এবং দেখা যাচ্ছে প্রায় সময়ই একে অপরকে সমালোচনা করছে, খোঁচা দিচ্ছে, সেহেতু তাদের মধ্যে সম্পর্ক তো খুব খারাপ অবস্থাতে আছে। এবং তীব্রামথা যেহেতু বিজেপি সঙ্গে আছে, তাহলে কিভাবে এটা সম্ভব হয়? এটা তো কষ্ট কল্পনা মাত্র, এর সঙ্গে কোনো বাস্তবের ভিত্তি নেই, একেবারে অপ্রয়োজনীয় আলোচনা বলে মনে হবে অনেকের। আমি আপনাদেরকে বলি যে ভাবতে পারেন কোনো একদিন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং সিপিএম একে অপরের শুধু প্রতিদ্বন্দ্বী না, মানে গ্রাউন্ড লেভেলে অনেকটা শত্রুর মতন ছিল। এমন একটা লম্বা সময় ছিল ত্রিপুরাতে যখন কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে মানে প্রতিদ্বন্দ্বিতা না, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং তিক্ত প্রতিদ্বন্দ্বিতা ছিল। সেই কংগ্রেস এবং সিপিএম কোনোদিন জোট করবে সেই সময় কেউ ভাবতে পেরেছিলেন? আপনারা একবার ভাবেন যে বিজেপি না, জনসংঘের জন্ম হয়েছিল কংগ্রেস বিরোধিতা করে এবং কমিউনিজমেরও বিরোধিতা করে। জনসংঘ যতদিন ছিল ততদিন সে কমিউনিস্ট বিরোধী ছিল, বিজেপি বিরোধী ছিল, কংগ্রেস বিরোধী ছিল। এরপরে যখন বিজেপির জন্ম হয়, বিজেপিও শুরু থেকে কমিউনিস্ট বিরোধী এবং কংগ্রেস বিরোধী ছিল। তখন কি কেউ ভাবতে পেরেছিল যে রাজীব গান্ধীকে হারানোর জন্য, কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য 1989 সালে যে জোট তৈরি হবে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নেতৃত্বে, সেই জোটে বিজেপিও থাকবে এবং সিপিএমও থাকবে? কিন্তু হয়েছিল সেটা, অসম্ভবটা সম্ভব হয়েছিল। যে আম আদমি পার্টির জন্মই হয়েছিল মূলত কংগ্রেসের বিরোধিতা করে, মূলত বিজেপির বিরোধিতা করে না, কিন্তু মূলত কংগ্রেস। কারণ কংগ্রেস সে সময়ে দিল্লিতেও ক্ষমতায় ছিল, সর্বভারতীয় ক্ষমতাতেও কংগ্রেসই ছিল। তো কংগ্রেসের বিরোধিতাই তখন আম আদমি পার্টি করেছে, অত্যন্ত তীব্র ভাষায়, তীক্ষ্ণ ভাষা ব্যবহার করে বাক্যবাণে কংগ্রেসের নেতাদেরকে জর্জরিত করেছিল আম আদমি পার্টি।
সে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে কোনো দিন জোট হতে পারে কেউ ভেবেছিল? কিন্তু আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল। শুধু তা না, কিন্তু 2013 সালে যখন অরবিন্দ কেজরিওয়াল প্রথম দিল্লির মুখ্যমন্ত্রী হন, প্রথম সরকার গঠিত হয়, তখনও কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হয়ে, মানে যে কংগ্রেসের বিরোধিতা করে তারা লড়াই করেছিল, পার্টির জন্ম দিয়েছিল, সেই কংগ্রেসের সঙ্গে জোট করেই কিন্তু 13 সালে তারা সরকার গঠন করে বিজেপি আটকানোর জন্য। এই কারণে বিজেপিরও ক্ষোভ আম আদমি পার্টির বিরুদ্ধে প্রচণ্ড। তো যাই হোক, এই যে অসম্ভবগুলো সম্ভব হয়েছে রাজনীতিতে, তো আপনারা অসম্ভব অনেকবার সম্ভব হতে দেখেছেন। এই কারণে বলছি আমি, ত্রিপুরার রাজনীতিতেও 2028 সালের নির্বাচনে যদি কংগ্রেস এবং তিপ্রামথা এবং সিপিএম, কংগ্রেস তিপ্রামথা সিপিএম এগুলির কোনোটার মধ্যে জোট হতে পারে ভেবে আপনি অসম্ভব বলে মনে করেন, তাহলে আপনাকে বারবার অতীতের দিকে তাকাতে হবে। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব না, এই কথাটা বারবার বলা হয়। রাজনীতিতে সবই সম্ভব বলা হয়। রাজনীতিতে আজকে এখন পর্যন্ত যা অসম্ভব বলে মনে হচ্ছে, কিছুক্ষণ পরে তাই সহজভাবে সম্ভব হয়ে যেতে পারে। এটাই হলো রাজনীতির বিশেষত্ব। রাজনীতিতে কেউ স্থায়ী বন্ধু না, ঠিক তেমনি কেউ স্থায়ী শত্রুও না। তার কারণে রাজনীতিতে বন্ধু পাল্টে যায়, আবার শত্রুও পাল্টে যায়। তো ত্রিপুরায় যেদিকে ত্রিপুরা রাজনীতি যাচ্ছে, সেই দিকে আগামী দিনে অসম্ভব যদি সম্ভব হয়, আপনাদের মধ্যে কে কে অবাক হবেন সেটা জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে তো জানাবেনই। আমি বলছি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটা আপনার মাথায় রেখে দেবেন, সেভ করে রেখে দেবেন। এই ভিডিওর মাধ্যমে বলছি আমি, আগামী দিনে যদি এই পার্টিগুলোর মধ্যে যদি জোট হয়, তাহলে পৃথিবীতে একজন যদি থাকে যে অবাক হবে না, তাহলে সে একজন আমি। কেন? কারণ রাজ্য রাজনীতি এমন দিকে যাচ্ছে যে দিকে রাজ্য রাজনীতিতে সবকিছু সম্ভব হয়ে যেতে পারে। কারণ এই যখন তিপ্রামথা এবং বিজেপির মধ্যে জোট হয়েছিল, তখন একরকম রাজনৈতিক অবস্থা ছিল। তিপ্রামথার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বাজি পটকা ফুটিয়েছিল। তারা ত্রিপক্ষীয় চুক্তির পরে যেন বিরাট বড় আপনার যুদ্ধ জয় করেছে, নোবেল পুরস্কার পেয়েছে, অস্কার পুরস্কার পেয়েছে, এরকম একটা ভাব তারা প্রকাশ করেছিল। সেই তিপ্রামথা আজকে বলছে তাদের যে দাবিগুলো, ত্রিপক্ষীয় চুক্তির যে শর্তগুলো, সেগুলো পূরণ হয়নি। আর এভাবে যদি পূরণ না হয়, এভাবেই যদি চলতে থাকে, তাহলে তাদের বিরোধ এই সরকারে থাকার কোনো যৌক্তিকতা নাই। সরকার থেকে বেরিয়ে গিয়ে তারা লড়াই আন্দোলনে নামতে পারে। তার মানে কি? তার মানে কিছুদিন আগে পর্যন্ত যে অবস্থা ছিল, আজকে সেই অবস্থা নেই। আবার কংগ্রেস অনেক মডারেট পার্টি। ভারতবর্ষে যদি সবচেয়ে মডারেট পার্টি থাকে, নমনীয় পার্টি থাকে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে, তাহলে সেই পার্টিটার নাম কংগ্রেস। এটা কংগ্রেসের কোনো প্রশংসা না, এটা কোনো অতি প্রশংসা করা কিছু না। এটা রাজনীতি যারা ভালো করে বোঝে, তাত্ত্বিক দিকটা যারা ভালো করে বোঝে, তারা খুব ভালো করে জানে কংগ্রেস যে কোনো পরিস্থিতিতে ম্যানেজ করে নিতে পারে। এই কারণেই কংগ্রেসকে না অন্য পার্টিগুলো শেষ করতে পেরেছে, না বিজেপি শেষ করতে পারছে। কংগ্রেস মুক্ত ভারত গঠন করার ডাক দিয়ে কংগ্রেসের নেতাদেরকেই ডেকে ডেকে এনে বিজেপি ভরাট করতে হচ্ছে, বিজেপির নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে হচ্ছে। এটার বড় কারণ হলো নমনীয়তা। নমনীয় হলে দীর্ঘদিন রাজনীতি করা যায়, এটা কথিত আছে, এটা প্রচলিত কথা। কংগ্রেসের রাজনীতিবিদরা তার কারণে কন্টিনিউ করে যাচ্ছেন। বিজেপি ক্ষমতায় আসার পরে যারা মনে করেছিল যে কংগ্রেস তো শেষ, কংগ্রেসের নেতাদেরও এখন আর রাজনীতি করা যাবে না, তারাও রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা কিছুদিন পরে দেখলেন বিজেপি তাদেরকে হাতে ধরে অনুরোধ করে করে তাদেরকে বিজেপিতে এনে তাদেরকে বড় বড় পদ দিয়ে বিজেপির তারা ধন্য হয়েছেন। অর্থাৎ তারা কংগ্রেসীদেরকে কিছুদিন আগে পর্যন্ত দুর্নীতিবাজ, দেশটাকে তারা শেষ করে দিচ্ছে, ধান্দাবাজ ইত্যাদি ইত্যাদি নানান বিশেষণে ভূষিত করেছিল, তাদের ওপরেই তারা আস্থা রেখেছে। তারা বিশ্বাস করতে পেরেছে যে এই ব্যক্তিরাই সঠিকভাবে সরকার চালাতে পারবে, প্রশাসন চালাতে পারবে, বিজেপিটাকেও টিকিয়ে রাখার ক্ষেত্রে এরাই অবদান যোগাতে পারবে। তো এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তো চোখে দেখার মতন। তো এই কারণে
আগামী দিনে কংগ্রেসের এই নমনীয়তার কারণে তিপ্রা মথা যে কংগ্রেসের দিকে ঝুঁকবে না তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। আর বেরিয়ে গেলে সে কট্টর বিজেপি বিরোধী হয়ে যেতে পারে, তখন বিজেপিকে হারানো ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নাও থাকতে পারে। তখন সে মনে করতেই পারে যে সিপিএম আর 1 নম্বর শত্রু না, কংগ্রেস আর 1 নম্বর শত্রু না, এরা কেউ শত্রুই না, বিজেপি 1 নম্বর শত্রু, এরকম মনে করতেই পারে। তখন যেরকম ভাবে একটা সময়ে যে কংগ্রেস আপনার সিপিএমকে 1 নম্বর শত্রু মনে করতো, তারা পরবর্তী সময় সিপিএমকে বন্ধু করেছে, বিজেপিকে 1 নম্বর শত্রু করেছে ত্রিপুরা রাজ্যে। শত্রু বলতে এখানে রাজনৈতিক শত্রু বলতে তো প্রতিপক্ষই বোঝায়, এটাকে ওইভাবে শত্রু হিসাবে আমরা দেখি না। তো এই পাল্টে গেছে মতগুলো। তো সিমিলারলি তিপ্রা মথার মধ্যেও আগামী দিনে এই ধরনের তীব্র আপনার বিজেপি বিরোধিতা আসতে পারে। সেই ক্ষেত্রে বিজেপিকে হারানো ছাড়া তার কাছে আর দ্বিতীয় কোনো উদ্দেশ্যই থাকতে পারে না। তখন বিজেপিকে হারানোর জন্য সে তার চিরপ্রতিদ্বন্দ্বী, মানে দলটা তৈরি হওয়ার পরে চিরপ্রতিদ্বন্দ্বী সিপিএম এর সঙ্গে বসে হাত মেলাতে পারে। এবং সেই ক্ষেত্রে 2028 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে তিপ্রা মথা কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে জোট তৈরি হতে পারে। এটা ইম্পসিবল বলে ভেবে রাখলে, আপনি যদি ভাবেন তাহলে আমি বলবো ইম্পসিবল শব্দটাকে ব্যাগের মধ্যে ভর্তি করে একটা ট্রাঙ্কের মধ্যে তালা দিয়ে ভরে রাখেন। রাজনীতিতে সব কিছুই পসিবল, সেই রকম কিছু আগামী দিনে হতে পারে। সেরকম অসম্ভব কিছু আমাদের রাজ্যে যদি আগামী দিনে ঘটে, আপনাদের কি মতামত, কি মনে হবে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এই ধরনের কনস্ট্রাকটিভ আলোচনা, যে আলোচনার মধ্যে কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই, কারোর কোনো অন্ধবিরোধিতা নেই, সেই ধরনের আলোচনার সঙ্গে যারা যুক্ত এখনো হননি তারা যাতে যুক্ত হতে পারেন তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা শেয়ার করার দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলি একেবারে সাধারণ কথা। ভিডিওটাকে শেয়ার করবেন, ভিডিওটাকে শেয়ার করার বিভিন্ন মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, যেভাবে সম্ভব ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকে, অন্য পরিচিত অপরিচিত মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন। এইটা যদি করতে পারেন তাহলে এটা একটা বড় কাজ হবে এবং এই কাজটা করবেন জেনে আপনাকে আমি অ্যাডভান্স ধন্যবাদ জানিয়ে রাখছি। আমি জানি সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন এবং এভাবেই সঙ্গে থাকবেন। ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটা আপনাদের কাছে ব্যতিক্রমী চ্যানেল বলে মনে হচ্ছে বলেই তো আপনারা ভিডিওগুলো দেখছেন এবং চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা দিন দিন বাড়ছে। এখন 5000-এর অনেকটাই ওপরে হয়ে গেছে, আর হয়তো 1-2 দিনের মধ্যে এটা 6000-এ পৌঁছে যাবে। এভাবেই চ্যানেলটা বেশি দিনের না, অল্প সময়ের মধ্যে এইভাবে এগোচ্ছে, এটাকে আমি অত্যন্ত ভালো ইঙ্গিত বলে মনে করছি। আর ভিডিওর ভিউগুলো যথেষ্ট উৎসাহব্যঞ্জক, 10,000, 15,000, 20,000, এরকম 25-30 কোনো ভিডিও হাজার হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে। যদি এই রকম একটা ভিডিও যদি হয় তাহলে এটা অবশ্যই আপনাদের কৃতিত্ব বলে মেনে নিতে হবে এবং এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতেই হবে। এবার শেষ করার আগে একটা অতি গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার সুযোগ রয়েছে, তার মধ্যে বিভিন্ন গ্রুপ, পলিটিক্যাল কমিউনিটি ইত্যাদি বিভিন্ন গ্রুপ রয়েছে। আপনারা চ্যানেলের মেম্বার যদি হতে চান, এটা একটা দারুণ ব্যাপার হবে, ভীষণ ভালো লাগবে, একসাথে একটা কমিউনিটি হয়ে যাব আমরা সবাই। তো তার জন্য আপনাদেরকে এই ভিডিওটার ডেসক্রিপশনে যেতে হবে। ডেসক্রিপশনে গেলে পরে ওই কিভাবে মেম্বার হবেন, কিভাবে জয়েন করবেন, অল্প পয়সা খরচ করতে হবে তার বিনিময়ে মাত্র, তার লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনি চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আরামে খুব সহজে আপনি এই চ্যানেলের মেম্বার হতে পারবেন। আমার বিশ্বাস যে আপনারা সবাই এই ব্যাপারে খুব আগ্রহী হবেন, তার জন্য লিঙ্কটা ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ভালো থাকবেন সবাই, এভাবেই সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, যতন খুলুমখা।